Welcome to accounting tutorial. Prepared and developed by Atripta Paran. হাই ফ্রেন্ডস, কি খবর তোমাদের? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, শরীরটা মোটামুটি এখন ভালোই। আচ্ছা, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর রয়্যালিটি অ্যাকাউন্টটা করে আসছিলাম। তো নিশ্চয়ই রয়্যালিটি অ্যাকাউন্ট অনেক সহজ মনে হয়েছে, আমার বিশ্বাস সহজ মনে হয়েছে। তোমরা নিশ্চয়ই করে আসছো। তো গুডউইল ভ্যালুয়েশনটাও ওইটার মতোই, এই কত 1 ইঞ্চি বেশি কঠিন, এর বেশি না। তো আজকে আমরা যে অধ্যায়টা শিখব, এই অধ্যায়টার নাম তাহলে হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন। দেখো, গুডউইল ভ্যালুয়েশন কাকে বলে, কি ইত্যাদি ইত্যাদি যত থিওরি আছে বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিও। আমি গুডউইল সম্পর্কে বিস্তারিত বলছি না। তো একটা কারবারের বা প্রতিষ্ঠানের সুনাম কিন্তু থাকে, তো সুনামটা কত টাকার আছে সেটা নির্ণয় করা কিন্তু একটা জটিল একটা পদ্ধতি, মানে জটিল একটা ব্যাপার। কিভাবে নির্ণয় করব যে সুনামটা কত আছে, যে জিনিসটা আমি ধরতে পারছি না, ছুঁতে পারছি না, দেখতে পারছি না, সেটার একটা অর্থ দিয়ে মূল্যায়ন করে ফেলাটা কিন্তু সো টাফ ব্যাপার। তো টাফ ব্যাপার বলতে কি টাফ, যোগ বিয়োগের খেলা আর কি, আর কিছু না। আমরা তো চিনি স্থায়ী সম্পদ কোনগুলা চলতে দেয় কোনগুলা, এগুলা জানলেই মানে এগুলা দিয়ে নির্ণয় করে ফেলা যায় যে একটা কোম্পানির গুডউইল বা সুনামটা কত আছে। ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো দেখো, আমরা আজকে তাহলে গুডউইল ভ্যালুয়েশনটা করব। তো গুডউইল ভ্যালুয়েশন করার জন্য অনেকগুলা পদ্ধতি আছে, মিনিমাম 5 থেকে 6টা তো হবেই। তো সবগুলা পদ্ধতি মধ্যে মানে সব খুব ইজি পদ্ধতি, শর্টকাট ছোটখাটো পদ্ধতি আছে। তো এগুলা কষ্ট করে তোমরা বই থেকে দেখে নিও। আমি শুধু 2টা পদ্ধতি তোমাদেরকে দেখাবো। এই 2টা পদ্ধতি একটু জটিল, এই কারণেই দেখাচ্ছি। আর বাকিগুলা ইজি, তোমরা বই দেখলেই পারবা। তো আমি যে 2টা পদ্ধতি তোমাদেরকে দেখাবো, এই 2টা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে সুপার প্রফিট মেথড আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। তো সুপার প্রফিট মেথডে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে গুডউইলটা ভ্যালুয়েশন করতে হয়, আর সুপার প্রফিট মেথডের কিঞ্চিত বাদ দিয়ে একটু শর্ট করে ভিন্ন রকম করেই ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলটা নির্ণয় করা হয়। তো বিশেষ করে পরীক্ষার মধ্যে কিন্তু এই 2টা পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। তো সৃজনশীল পরীক্ষায় কোনটা ইম্পর্টেন্ট সেটা বলা তো খুব টাফ ব্যাপার। তবে অন্যান্য পদ্ধতিগুলো হয়তো শর্ট কোশ্চেনে কিংবা ধরো বি পার্টের মধ্যে দিয়ে দিতে পারে। আর এই 2টা পদ্ধতি বি পার্টেও দিতে পারে, তবে সি পার্টে দেওয়ার সম্ভাবনা খুব বেশি, 10 করে থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট এই 2টা পদ্ধতি। তো চলো আমরা প্রথমে সুপার প্রফিট মেথডে করাটা শিখবো, যে কিভাবে সুপার প্রফিট মেথড অনুসরণ করে গুডউইলটা ভ্যালুয়েশন করা যায়, আর তারপরে শিখবো ক্যাপিটালাইজেশন মেথডটা। তো আমরা
সুপার প্রফিট মেথডটা করছি। সুপার প্রফিট মেথড। তোমরা খাতা নাও, খাতা নিয়ে রেডি হয়ে যাও, খাতার মধ্যে তুলে ফেলো। অবশ্যই তুলতে হবে, না হলে তো মনে থাকবে না। তোলার পরে তো সামারে মানে মেমোরাইজ করতে হবে, বুঝতে হবে ব্যাপারগুলা। তারপরে হচ্ছে অঙ্ক। আগে এই প্রক্রিয়াটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে, মনে রাখতে হবে। তো দেখো, সুপার প্রফিট মেথডে গুডউইল কিভাবে নির্ণয় হয়? সুপার প্রফিট মেথডে গুডউইল সমান হচ্ছে SUPR সুপার প্রফিট ইনটু পারচেজ ইয়ার। ইনটু দিতে একটু ঝামেলা, আমি আগে একটা জায়গায় করে রাখছি, সেখান থেকে ইনটুটা নিয়ে আসি। ওকে, তাহলে সুপার প্রফিট ইনটু পারচেজ বলতে দ্বিধা নাই। পারচেজ ইয়ার শব্দটার মানে কিন্তু ক্রয়বর্ষ, ঠিক আছে, বাট ক্রয়বর্ষ বলতে কিন্তু এখানে ক্রয়বর্ষকে বুঝায় না, একটা ভিন্ন জিনিসকে বুঝায়। এখন কেন বুঝায় আর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমি চেষ্টা করেও জানতে পারি নাই। তোমরা যদি পারো তাহলে জানা নিও, প্রয়োজনে জানতে পারলে আমার পেজেও দিয়ে দিও যে কেন এটার নাম পারচেজ ইয়ার হলো, অন্য কিছু হলো না কেন। কেমন জানি আমার কাছে পারচেজ ইয়ার কেমন জানি লাগে। আচ্ছা, কেন কেমন জানি লাগে, আচ্ছা আগে বলছি। গুডউইল নির্ণয় করার জন্য যে সুপার প্রফিট মেথড অনুসরণ করলে গুডউইলের সূত্রটা দাঁড়ায় এরকম: সুপার প্রফিট ইনটু পারচেজ ইয়ার। তো সুপার প্রফিট আমাদের অঙ্ক থেকে বের করতে হবে, পারচেজ ইয়ার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। যদি পারচেজ ইয়ার অঙ্কের মধ্যে দেয়া না থাকে তাহলে আমরা এটাকে আনুমানিক 2 হিসাবে ধরবো। মানে পারচেজ ইয়ার অঙ্কে দেওয়া থাকবে, যদি না থাকে তাহলে এটাকে আমরা 2 হিসাবে ধরে অঙ্কটা করে ফেলবো। যে বলবো যে অ্যাজিউম দ্যাট দ্য পারচেজ ইয়ার ইজ 2, এভাবে দিয়ে করে ফেলবো। বা একটা টিকা লিখে দিলেই হবে যে পারচেজ ইয়ার হিসাবে 2 ধরা হলো। আচ্ছা, তো এখন পারচেজ ইয়ার মানে কি? দেখো, সুপার প্রফিটটা কি? সুপার প্রফিটটা হচ্ছে যে একটা সুপ্রিম প্রফিট, মানে অতিরিক্ত প্রফিটটা। একটা প্রতিষ্ঠান যদি স্বাভাবিক আয়ের চাইতে বেশি আয় করে তাহলে সেটাই হচ্ছে সুপার প্রফিট। তো এই সুপার প্রফিটটাকে মানে একটা নির্দিষ্ট হারে গুণ করতে হয়। 2 দিয়ে গুণ করা যায়, 4 দিয়ে গুণ করা যায়, 3 দিয়ে গুণ করা যায়, 10 দিয়ে গুণ করা যায়, 15, 20 ইচ্ছা মতো গুণ করা যায়। দিলে গুণ করলে একটা অ্যামাউন্ট আসে, এটাই হচ্ছে গুডউইল। মানে সুপার প্রফিট মেথডের নিয়মটা হলো সুপার প্রফিটকে একটা গুণক দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হবে গুডউইল। তো যেই সংখ্যাটা দ্বারা আমরা গুণ করব সেই সংখ্যাটা কত হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। তারা সিদ্ধান্ত নেবে এই গুণটা সুপার প্রফিটকে কত দিয়ে গুণ করবে। তো কত দিয়ে গুণ করবে, যত দিয়ে গুণ করবে ওই ততটাকে পারচেজ ইয়ার নামে অভিহিত করা হয়। কেন পারচেজ ইয়ার নামে অভিহিত করা হয় আমি জানি না, তো পারচেজ ইয়ার নামে অভিহিত করা হয়, অঙ্কে থাকে এটা, যদি না থাকে এটাকে আমরা 2 হিসাবে ধরে নেব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে অন্য কি প্রশ্ন? দেখো, গুডউইল সমান যদি সুপার প্রফিট ইনটু পারচেজ ইয়ার হয়, ঠিক আছে, পারচেজ ইয়ার না থাকলে 2 ধরলাম, বুঝলাম। কিন্তু সুপার প্রফিটটা কিভাবে নির্ণয় করব? সুপার প্রফিট কি অঙ্কে থাকবে? না, সুপার প্রফিটটা অঙ্কে থাকবে না, সুপার প্রফিটটা আমরা নির্ণয় করতে হবে। তো চলো আমরা জানি যে সুপার প্রফিট কিভাবে নির্ণয় করতে হবে। তো সুপার প্রফিট নির্ণয় করার জন্য কি লাগবে? সুপার প্রফিট সমান, একটু আগে কিন্তু বলছি সুপার প্রফিট সমান কি। সুপার প্রফিট সমান হচ্ছে AVERAGE, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। মানে
অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা মানে যে আমরা সাধারণত গড়ে যে লাভটা হয় সেই লাভটা থেকে নর্মাল লাভটা বাদ দিলে যেটা থাকে এটাই হচ্ছে সুপার প্রফিট। তো আমরা জানলাম সুপার প্রফিট এর সূত্রটা কি। সুপার প্রফিটের সূত্রটা হলো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এখন আবার প্রশ্ন আসে যে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কি অঙ্কে থাকবে? না, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটও কিন্তু অঙ্কে থাকবে না। তো আমাদেরকে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে হবে, আবার নর্মাল প্রফিটও কিন্তু অঙ্কে থাকবে না, এটাও নির্ণয় করতে হবে। তো চলো আমরা পর্যায়ক্রমে জানি অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কিভাবে নির্ণয় করে এবং নর্মাল প্রফিট কিভাবে নির্ণয় করে। তো আমরা এখন জানবো এভিই আরএজি অ্যাভারেজ MAINTINEBL মেইনটেনেবল প্রফিট সমান, ওকে এটা আন্ডারলাইন করে দিই এটাকে, ওকে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে। তো অ্যাভারেজ কিভাবে নির্ণয় করে আমরা তো জানি অঙ্কের মধ্যে 3টা বছর 4টা বছর 5টা বছরের লাভ দেয়া থাকবে, এই 4 বছরের লাভ একসাথে যোগ করে 4 দিয়ে ভাগ করবে, 5 বছরের লাভ দেওয়া থাকলে 5 বছরের লাভ একসাথে যোগ করে 5 দিয়ে ভাগ করবে, আর যদি 3 বছরের লাভ দেওয়া থাকে তাহলে একসাথে যোগ করে 3 দিয়ে ভাগ করবে। এইভাবে যত বছরের লাভ সবগুলা যোগ করে তত বছর সংখ্যাটা দিয়ে ভাগ করলেই আমরা এভারেজ প্রফিটটা পেয়ে যাব। তো আমরা প্রথমে এভারেজ প্রফিটটা বের করে ফেলব। এটা এমন আহামরি কিছু না, এভারেজ প্রফিট। আচ্ছা ঘর করে করলে কেমন হয় নাকি? আচ্ছা থাক, এভারেজ প্রফিট এভারেজ প্রফিট সাপোজ 000 টাকা। তো এভারেজ প্রফিট থেকে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব, মানে সমন্বয় সাধন করব। সমন্বয় সাধন বলতে ধরো অঙ্কের মধ্যে যদি আমরা দেখি যে কিছু জিনিস আয় থেকে বাদ দেওয়া হয়নি, মানে আয়টা নির্ণয় করার ক্ষেত্রে কিছু জিনিস যেগুলো যৌক্তিকভাবে বাদ দেওয়া উচিত ছিল কিন্তু বাদ দেওয়া হয়নি, ওই জিনিসগুলো আমরা অ্যাডজাস্ট করব। তো এটা হচ্ছে লেস অ্যাডজাস্টমেন্ট, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, ভেরিয়াস VA হবে, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। আর এটা যে লেস হবে এরকম কোনো কথা না, এটা অ্যাডও হইতে পারে ক্ষেত্র বিশেষে। তো কখন কোনটা হবে সেটা আমরা দেখব। তো ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার পরে আমাদের দুটা উল্টা কাজ করতে হবে। উল্টা কাজগুলো হচ্ছে অঙ্কের মধ্যে যদি ধরো কি থাকে, ইন্টারেস্ট অন ডেট থাকে, মানে ঋণের উপরে সুদ থাকে, তাহলে এই ঋণের সুদটাকে আমরা যোগ করব, ইন্টারেস্ট অন ডেট, এটা যোগ করব। অবশ্য একটু উপরে তো একটা রেজাল্ট আসবে, রেজাল্টটা 0 তো ইন্টারেস্ট অন ডেটটা আমরা কি করব, রেজাল্টের সাথে যোগ করব, আর যোগ করার পরে এই যোগফল থেকে একটা জিনিস বিয়োগ দেব, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ওকে ইনভেস্টমেন্টটা বিয়োগ করব। করার পরে আমরা আবার
এবার ট্যাক্স নির্ণয় করব, ঠিক আছে? ট্যাক্স নির্ণয় করব। তো একটা রেজাল্ট তো এখানে আসবে না, তো যেটা আসবে সেটা থেকে আমরা ট্যাক্সটা বাদ দেব। ট্যাক্সেশনটা বাদ দিলে যেটা থাকবে এটাই হবে আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। তো ট্যাক্সটা বাদ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্যাক্সের রেটটা কি অঙ্কে দেওয়া থাকবে? থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে যত পার্সেন্ট দেওয়া আছে ঠিক তত পার্সেন্ট আমরা ধরবো, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা 40% থেকে 50% এর মধ্যে যে কোনো একটা ধরে নেব। তো 50% ধরলে বেটার, মানে ভালো হবে। কেন ভালো হবে? কারণ সহজে আমরা করে ফেলতে পারবো। তো না থাকলে আমি 50% ধরেই করি, তো 50% ধরে করে ফেলবো এটা, ওকে? তো ট্যাক্সেশনটা করার পরে একটা রেজাল্ট আসবে না? রেজাল্টটা ধরো এটা আসলো, তো এটাই হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, ওকে? হ্যাশ চিহ্ন দিয়ে এটাকে চিহ্নিত করে রাখলাম। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করার পরে আমাদেরকে কি করতে হবে? নর্মাল প্রফিটটা নির্ণয় করতে হবে। তো নর্মাল প্রফিটটা নির্ণয় করার ক্ষেত্রে একটু কাপচাপ করতে হয়, কাপচাপটা দেখাচ্ছে তোমাদেরকে। এবার আমরা কি নির্ণয় করব? নর্মাল। কি নির্ণয় করব আমরা? নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট, ওকে? নর্মাল প্রফিটটা নির্ণয় করব। তো নর্মাল প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বের করতে হবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত এবং নর্মাল রেট অফ রিটার্ন কত। তো বেসিক্যালি নর্মাল প্রফিট এর সূত্রটা দাঁড়াচ্ছে এরকম যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড into normal rate of return। তো নর্মাল প্রফিটের সূত্রটা কি হলো? নর্মাল প্রফিট সমান অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। তো অঙ্কের মধ্যে নর্মাল রেট অফ রিটার্ন খুব কমই দেয়া থাকে, তো যদি দেয়া থাকে তাহলে তো বেটার, আমরা নর্মাল রেটটা পেয়ে গেলাম। আর যদি দেওয়া না থাকে আর এটা ক্যালকুলেশন করার জন্য কোনো সিস্টেম থাকে, তাহলে ওই সিস্টেমে আমরা নর্মাল রেট অফ রিটার্নটা বের করে নেব। আর যদি বের করার কোনো উপায় না থাকে তাহলে এটাকে আমরা 10% থেকে 15% পর্যন্ত যে কোনো একটা অ্যামাউন্ট, মানে যে কোনো একটা সংখ্যা ধরে পার্সেন্ট হিসাবে ধরে করে ফেলতে পারবো, ঠিক আছে? তো নর্মাল প্রফিটের সূত্রটা হলো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। তো এটা যদি নর্মাল রেট অফ রিটার্ন না থাকে তাহলে 10 থেকে 15%, যে কোনো একটা ধরবো। 10% ধরলে পার্সেন্টটা বার করতে সুবিধা হবে। তো এখন বুঝলাম নর্মাল রেট অফ রিটার্ন গেল, কিন্তু অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কোথায় পাবো? তো আসো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করাটা আমরা এখন শিখব, ওকে? এখন আমরা দেখব কিভাবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করতে হয়। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ওকে?
দেখো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সূত্রটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ অ্যাডজাস্টমেন্ট অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট মাইনাস ট্যাক্স। তো এখন আমরা বইয়ে এটাকে দুই ভাগে ভাগ করে আলাদাভাবে করে, তো আচ্ছা আমরা এখন আলাদাভাবেই দেখি, পরে অঙ্ক করার সময় একসাথে করে ফেলবো, কারণ যখন একটু অ্যাডভান্স হবো তখন আলাদা করতে পারবো, মানে সরি আমরা একসাথে করতে পারবো, এখন একটু আলাদাভাবেই শিখি। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সূত্রটা হচ্ছে অ্যাভারেজ, আমি সংক্ষিপ্ত লিখে ফেলছি, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এসি সমান দাঁড়াচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড সমান হচ্ছে কেপি ক্যাপিটাল এমপ্লয়েড এটা থেকে মাইনাস যাবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড থেকে মাইনাস যাবে হাফ অফ adjusted of current profit। ওকে, এটা বাদ দেওয়ার পরে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে কিছু আগের মতো, তাহলে ওই অ্যাডজাস্টমেন্টগুলো এখান থেকে মানে বাদ দেব। বাদ দেওয়ার পরে আমরা যদি ট্যাক্স ধরা না হয় তাহলে আমরা ট্যাক্স ধরব। আগের মতো ট্যাক্সেশন যদি উল্লেখ না থাকে কত পার্সেন্ট, তাহলে 40 থেকে 50% ধরে নিলেই হবে। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সূত্রটা কি হলো তাহলে? ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিব, তারপরে অ্যাডজাস্টমেন্ট গুলা বাদ দেবো, তারপরে ট্যাক্সেশন বাদ দেবো। এদিকে কিন্তু আমি টাকার অ্যামাউন্ট দেখা দিতে পারতাম যেভাবে 0,0,0 টাকা, যা সুন্দর হলো আর কি জিনিসটা। এই তো যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা না হয় এইভাবে নির্ণয় করলাম, কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড এটা আবার কি? এটা কি অঙ্কে থাকবে? না, এটাও অঙ্কে থাকবে না। তো আমাদেরকে আবার আলাদা করে ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করতে হবে। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হয়, ঠিক আছে? তো ক্যাপিটাল এমপ্লয়েড সমান হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এটা আমি সংক্ষিপ্তভাবে লিখে ফেলি, প্রেজেন্ট ভ্যালু অফ TOTL total ASSETS assets minus current BILI current liability হয়ে গেল। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট, অঙ্কের মধ্যে যতগুলো অ্যাসেট থাকবে সবগুলার একসাথে যোগ করব, করার পরে এটা থেকে কারেন্ট লাইবিলিটিগুলো বিয়োগ করে দেবো, দিলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা চলে আসবে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু কিছু শর্ত মনে রাখতে হবে। শর্তগুলো হচ্ছে কি? ফিকটিসাস অ্যাসেট আসবে না, মানে ভুয়া সম্পদগুলো আসবে না। ভুয়া সম্পদ কোনগুলা? প্রিলিমিনারি এক্সপেন্স, তারপরে ধরো শেয়ার ডিসকাউন্ট,
এই জিনিসগুলো হচ্ছে ভুয়া সম্পদ। তো এই ভুয়া সম্পদ কিন্তু আসবে না। তাহলে ফিকটিশাস, ফিকটিশাস অ্যাসেটস আসবে না। সুন্দর হলো না কেন লেখাটা? ওকে, আমি ইংলিশে লিখি, fictitious asset will not be calculated. ওকে, তো fictitious asset ক্যালকুলেটেড হবে না, এটা একটা শর্ত। আরো শর্ত আছে। আরেকটা শর্ত হচ্ছে সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে গুডউইল আসবে না, will not be calculated। গুডউইল হিসাবে আসবে না। কেন হিসাবে আসবে না? কারণ আমরা তো গুডউইল নির্ণয় করব, তো সেক্ষেত্রে গুডউইলটাকে আর অ্যাসেট হিসাবে দেখাইতে পারবো না। তো এই কারণেই গুডউইলটা আসবে না। বাট যদি গুডউইল ক্রয় থাকে তাহলে কিন্তু সেটা আসবে। তো যেটা কি ছিল, গুডউইল যদি এরকম অঙ্কের মধ্যে থাকে, গুডউইল at cost will be calculated। মানে ব্যাপারটা হচ্ছে যদি গুডউইল থাকে, শুধু গুডউইল থাকে, তাহলে এটা আমরা এই যে এখানে অ্যাসেট নির্ণয়ের ক্ষেত্রে এটা লিখব না। আর যদি গুডউইলের কস্ট লেখা থাকে তাহলে আমরা এই টোটাল অ্যাসেট নির্ণয়ের ক্ষেত্রে এটা লিখব। এইগুলো এক কথা। এখন সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদের কাছে মনে হয় যে অপচয় টপচয় ধরা হয় নাই, তাহলে ল্যান্ড এবং বিল্ডিং এর উপরে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। তো যদি আমরা মনে করি যে ডেপ্রিসিয়েশন ধরতে হবে, অঙ্ক দেখে আমাদের যদি মনে হয় ডেপ্রিসিয়েশন ধরতে হবে, তাহলে আমরা ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে ধরবো 2%। যদি উল্লেখ না থাকে, উল্লেখ যত থাকে, উল্লেখ থাকলে কিন্তু উল্লেখ অনুসারে লিখতে হবে, ঠিক আছে? আর আমি বলতেছি যে যদি উল্লেখ না থাকে। আর প্লান্ট এবং মেশিনারি এর উপর ধরবো 10% থেকে 15%, যে কোনো একটা ধরলেই কিন্তু হবে, ঠিক আছে? এটা আমাদের নিজের ব্যাপার। 10% ধরলে ক্যালকুলেট করতে সুবিধা হবে, এই আর কি। তো দেখো, আবার প্রথম থেকে বলছি, সুপার প্রফিট মেথডে আমরা যখন গুডউইল নির্ণয় করব, তখন গুডউইলের সূত্রটা দাঁড়াবে কি? গুডউইলের সূত্রটা দাঁড়াবে গুডউইল সমান সুপার প্রফিট ইনটু পারচেস ইয়ার। তো সুপার প্রফিটকে একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এই সংখ্যাটার নাম কি? পারচেস ইয়ার বলা হয়। এই পারচেস ইয়ার অঙ্কে থাকবে। এই পারচেস ইয়ার কত হবে? 2 হবে না 10 হবে না, কত হবে এটা কোম্পানি নিজে ডিসিশন নেবে। তো এটা অঙ্কে যদি থাকে তো ভালো, যদি না থাকে আমরা 2 ধরে নেব। তারপর হচ্ছে এখন বুঝলাম সুপার প্রফিট এটা গুণ করলে হয়ে যাবে গুডউইলটা। কিন্তু সুপার প্রফিটটা নির্ণয় করব কিভাবে? সুপার প্রফিট নির্ণয় করতে হবে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিটটা বাদ দিয়ে। তো এখন আবার প্রশ্ন আসে যে এই দুইটা আবার কিভাবে নির্ণয় করব? তো এই দুইটার জন্য এই যে এই পদ্ধতি, এটার জন্য এই পদ্ধতি করার পরে আবার এখন এদিকে আসে যে ক্যাপিটাল এমপ্লয়েড, এটা আবার কিভাবে নির্ণয় করব? এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেটের বর্তমান মূল্য থেকে কারেন্ট চলতি দায়গুলো বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। তো এক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ফিকটিশিয়াস অ্যাসেটস এগুলা আসবে না, গুডউইল আসবে না, গুডউইল এট কস্ট আসবে।
সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে। আর যদি সম্পদের ডেপ্রিসিয়েশন ধরতে হবে এরকম আমাদের কাছে মনে হয়, তাহলে ল্যান্ড এবং বিল্ডিংয়ের উপরে 2% ধরতে হবে, প্লান্ট এবং মেশিনারির উপরে 10 থেকে 15%-এর মধ্যে যে কোনো একটা ধরলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অঙ্কটা করার ক্ষেত্রে কি এইভাবেই করব? না, আমরা অঙ্কটা করার ক্ষেত্রে যদি এটা লিখি, এটা লিখলে আমরা সুপার প্রফিটটা পাবো কই, তখন আবার এটা লিখতে হবে। এটা লিখলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট পাবো কই, তখন আবার এটা লিখতে হবে। এভাবে একটা বেজাল হয়ে যাবে। তো আমরা অঙ্কটা শুরু করব কিন্তু শেষের দিক থেকে, ঠিক আছে? শেষের দিক থেকে, অর্থাৎ আগে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করব। তাহলে ফার্স্ট টাইম আমাদেরকে কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করতে হবে। ওকে, আমি এখানে ক্যাপিটাল এমপ্লয়েডটা বসালাম। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার পরে আমাদেরকে নির্ণয় করতে হবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড থেকেই আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করে ফেলব। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার পরে এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে নর্মাল রেট অফ রিটার্নটা দ্বারা গুণ করে, মানে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে আমরা নর্মাল প্রফিটটা বের করে নেব। তো আমাদের তৃতীয় কাজ হচ্ছে নর্মাল প্রফিটটা বের করে নেওয়া। তো নর্মাল প্রফিট বের করার পরে আমরা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা, এটা একদম শুরুতেও করা যায় আবার একটু পরেও করা যায়, কোনো সমস্যা নেই। এরপরে আমরা নির্ণয় করব অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমরা চতুর্থ স্টেপে নির্ণয় করব। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করার পরে তো আমাদের এবার সুপার প্রফিটটা নির্ণয় করবে, এটা তো খুব সিম্পল। তারপরে সুপার প্রফিটের পরে গুডউইল, এটা তারপরে ইজি হয়ে যাবে। তারপরে সুপার প্রফিট লিখে ফেলি, সুপার প্রফিট, তারপরে নির্ণয় করব গুড। ওকে, দেখো আবার বলছি। তো গুডউইল সুপার প্রফিট মেথডে নির্ণয় করতে গেলে প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করতে হবে। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার ক্ষেত্রে আমি বিশেষ করে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করে নিতেই পছন্দ করি। তো প্রথমে ধরো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করলাম, তারপরে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করলাম। ক্যাপিটাল এমপ্লয়েডের ঘর থেকে আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করে ফেললাম। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার পরে অ্যাভারেজ ক্যাপিটালকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করে নর্মাল প্রফিটটা নির্ণয় করে ফেললাম। তারপরে নর্মাল প্রফিট নির্ণয় করার পরে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিটটা বিয়োগ করে আমরা সুপার প্রফিটটা নির্ণয় করে ফেললাম। সুপার প্রফিটটা নির্ণয় করার পরে অঙ্কের পারচেজ ইয়ার দিয়ে সুপার প্রফিটকে গুণ করে গুডউইলটা নির্ণয় করে ফেললাম। ইজি না? আরেকবার বলছি, দেখো আমরা প্রথমে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করব। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করার পরে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করব। ক্যাপিটাল এমপ্লয়েডের ঘরের মধ্যেই আমরা ক্যাপিটাল এমপ্লয়েড থেকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করে ফেলবো, অর্থাৎ এই দুইটা একসাথে নির্ণয় করে ফেলবো। এই দুইটা একসাথে নির্ণয় করার পরে যে রেজাল্ট আসবে, তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা, মানে NRR দ্বারা গুণ করলে নর্মাল প্রফিট পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে গেলাম নর্মাল প্রফিট। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিটটা বাদ দিলে এটা থেকে এই টাকাটা যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব সুপার প্রফিট। তো সুপার প্রফিটকে পারচেজ ইয়ার দ্বারা যদি গুণ করি তাহলে পেয়ে যাব গুডউইল। দেখো বিশাল মনে হয়, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা বিশাল না, এখানে দেখলে মনে হয় ছোট। ওকে, আমরা প্রথমে মনে রাখবো কি, আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল, মানে আমাদের কাজই হচ্ছে এই দুইটা নির্ণয় করা, তাহলে দেখবো অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, সুপার প্রফিটে এই দুইটা জিনিস করে ফেললেই আর কিছু করার থাকে না, মানে মূল অঙ্কটা করা হয়ে যায়। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। এবার জাস্ট এটা একটু ঠান্ডা মাথায় নিজের মনের মধ্যে এটা গেঁথে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আমরা অলরেডি সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশনের রুলসগুলো জেনে আসছি। এখন আমরা একটা অঙ্ক করব। তো দেখো এই অঙ্কটাতে
বলা আছে যে দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ মিস্টার রহিম 30 সেপ্টেম্বর 2010। তো 30 সেপ্টেম্বর 2010-এ মিস্টার রহিমের একটা ব্যালেন্স শিট নিচে দেওয়া আছে। এদিকে কিছু লাইবিলিটি আর এদিকে কিছু অ্যাসেট। তো লাইবিলিটিগুলো হচ্ছে ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, অ্যাকাউন্ট পেয়েবল, আর অ্যাসেটে দেওয়া আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ইনভেস্টমেন্ট, স্টক, ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল। নিচে আরও কিছু কথা বলছে যে দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন্ডেড ওয়ার এস ফলোজ। তো বছরের বিভিন্ন বছরের লাভগুলা নিচে দেওয়া আছে। বিশেষ করে এগুলা লাভগুলো হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে। তো 2008 সালে ছিল 32,280, 2009 সালে ছিল 36,870 এবং 2010 সালে ছিল 43,350। তো এখানে আরও একটা কথা বলছে যে দ্য অ্যাবভ অ্যামাউন্টস ইনক্লুড দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, টাকা 1800 ইচ ইয়ার। মানে কি? মানে বলছে যে এখানে যে ইনকামগুলো দেওয়া আছে এই 8 সাল, 9 সাল, 10 সাল, এই প্রত্যেক সালের মধ্যেই একটা ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট বিনিয়োগের উপরে একটা আয় যুক্ত আছে, যে আয়টার পরিমাণ হচ্ছে 1800 টাকা। তো বিনিয়োগের উপরে আয় কোনটা? বিনিয়োগের উপরে আয় বলতে এখানে বিনিয়োগের সুদটাকেই বোঝানো হয়েছে। তো এখানে তারপরে বললো যে ইউ আর রিকোয়ার্ড টু ভ্যালু দ্য গুডউইল অ্যাট 2-year পারচেজ অফ দ্য অ্যাভারেজ সুপার প্রফিট। তো অ্যাভারেজ সুপার প্রফিট ফর 3 years। তো 3 বছরের সুপার প্রফিটের মধ্যে মানে গড় সুপার প্রফিটের মধ্যে আমরা 2 year পারচেজ ধরে অর্থাৎ 2 দিয়ে গুণ করে গুডউইলটা ভ্যালুয়েশন করে ফেলবো। এটা আমাদের কাছে মানে অঙ্কের রিকোয়ারমেন্ট। তারপর আরেকটা কথা বলছে যে দ্য স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সাচ বিজনেস ইজ 10%। অর্থাৎ এই জাতীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর যে একটা স্বাভাবিক যে রিটার্ন অফ রেট অফ রিটার্ন থাকে আয়ের উপর মানে বিনিয়োগের উপরে আয়ের হার, এটা হচ্ছে যে 10%। এখন আরও বলছে যে অ্যাজিউম দ্যাট, মনে করো যে ইচ ইয়ার্স প্রফিট ইজ ইমিডিয়েটলি উইথড্রন ইন ফুল বাই মিস্টার রহিম। অর্থাৎ মিস্টার রহিম এই প্রফিটটা ইমিডিয়েটলি উইথড্রন করে ফেলে, উত্তোলন করে ফেলে প্রত্যেক বছরে। তো এটা এই লাইনটা আমাদের অঙ্কের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, আমাদের বাকি লাইনগুলো প্রভাব ফেলবে। তো দেখো আমরা এখন এই অঙ্কটা করব। তো অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের মনে আছে আমরা যে রুলসগুলো দাঁড় করাইছিলাম? দেখো রুলসগুলোতে সুপার প্রফিট মেথডে আমরা নির্ণয় করব সুপার প্রফিট ইনটু পারচেজ ইয়ার দিলে আমাদের গুডউইলটা চলে আসবে। তারপরে আমাদেরকে এখানে সুপার প্রফিটটা নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আর একটা নর্মাল প্রফিট। তো আমরা প্রথমে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করতে হবে। মানে সুপার প্রফিট মেথডে যদি আমরা গুডউইল ভ্যালুয়েশন করতে যাই তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা আগে নির্ণয় করতে হবে, তারপরে নর্মাল প্রফিটটা নির্ণয় করতে হবে। তবে নর্মাল প্রফিটটা নির্ণয় করার আগে আমাদেরকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হবে। যদি অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে ফেলে তারপরে এটাকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলে আমরা নর্মাল প্রফিটটা পেয়ে যাব। তো এখানে সম্ভবত গত ক্লাসে একটা জিনিস বলা হয় নাই, এটা হচ্ছে যে আমরা যে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দেওয়ার পরে ইন্টারেস্ট অন ডেপ্থ এবং ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আগে অঙ্কের মধ্যে আমরা দেখতাম যে ইন্টারেস্ট অন ডেপ্থ এটা বাদ দিতাম, ঋণের সুদ ব্যয় হিসাবে বাদ দিতাম, আবার ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এটা যোগ করতাম। কিন্তু এখানে কিন্তু উল্টাটা হয়েছে। তো উল্টাটা হয়েছে এটা মনে রাখবা যে ইন্টারেস্ট অন ডেপ্থ এটা যোগ হবে আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বিয়োগ হবে। যদি প্রশ্ন আসে যে কেন এটা উল্টা হচ্ছে কেন এখানে, তো দেখো আমরা যখন গুডউইল নির্ণয় করব সুপার প্রফিট মেথডে, তো সেখানে আমরা আইডল ফান্ডগুলো দেখাতে পারবো না। তো একটা প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্টটাকে আইডল ফান্ড হিসাবে বিবেচনা করা হয়, আর ইন্টারেস্ট অন ডেপ্থ মানে ঋণটাকে মালিকানা সত্ত্বের অংশ হিসাবে দেখা হয়। তো এই কারণে ইন্টারেস্টের আয়টাকে এখানে যোগ করা হয় আর আইডল ফান্ড হিসাবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা এখান থেকে বাদ দেওয়া হয়। তো যদি কোম্পানিটা এরকম হয় যে কোম্পানির কাজই হচ্ছে ইনভেস্ট করা, তাহলে তো এটা এই ইনভেস্টমেন্টটা আইডল ফান্ড হবে না। তো তখন কিন্তু আবার ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা বাদ দিতে হবে না। তবে এরকম অঙ্ক আমি বই দেখিনি, আমি দেখছি যে প্রায় অঙ্কই মানে সব অঙ্কের মধ্যেই ইনভেস্টমেন্টটা বাদ যায় এবং ইন্টারেস্ট অন ডেপ্থ যোগ হয়। তো আমরা এখন অঙ্কটা করি, চলো। প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা। তো আমাদের কাজ হচ্ছে প্রথম স্টেপ 1,
আমরা নির্ণয় করব এখন এভারেজ মেইনটেনেবল প্রফিট। এমটা ছোট হাতের দেওয়া যায়। ওকে, এভারেজ মেইনটেনেবল প্রফিট সমানটা আমরা কিভাবে নির্ণয় করব? আগে তো আমাদের এভারেজ প্রফিটটা নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এভারেজ প্রফিটটা নির্ণয় করা। AVERAG, এভারেজ প্রফিট। তো এভারেজ প্রফিটটা কিভাবে নির্ণয় করব? দেখো প্রশ্নের মধ্যে আমাদের তিনটা ইয়ার, এই অঙ্কটা কিন্তু 2010 সালে। তো 2010 সাল সহকারে 1, 2, 3টা ইয়ার প্রফিট দেওয়া আছে। তো এই 3 ইয়ার প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ প্রফিটটা চলে আসবে। তো আমরা ঠিক এখন এটাই করব। 3টা ইয়ার প্রফিট যোগ করব। তো 3টা ইয়ার প্রফিট যোগ করতে গেলে 3টা ইয়ার প্রফিট কি কি? 32,280। তাহলে লিখে ফেলি 32,280 যোগ, তারপরে হচ্ছে 36,870, 36,870 এটার সাথে যোগ হবে 43,350, 43,350। এই হচ্ছে 3টা ইয়ারের লাভ। আবার এটাকে আমরা 3 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের এভারেজ প্রফিটটা চলে আসবে। তো এটাকে একটা ব্র্যাকেটে দিতে পারি আমরা। আচ্ছা থাক, ব্র্যাকেটে দিয়ে দিলে সুন্দর ছিল, কিন্তু আমি ব্র্যাকেটটা দিতে পারছি না। কত হবে ক্যালকুলেটরে করে ফেলি। 32,280, 32,280 যোগ 36,870, 36,870 যোগ 43,350, 43,350 সমান হলো 1,12,500। এটাকে ভাগ দেব 3 দিয়ে, তাহলে কত হবে? 37,500। তাহলে 37,500 হচ্ছে আমাদের এভারেজ প্রফিট। তো এভারেজ প্রফিট থেকে আমরা কি করব? রুলসে দেখা যাক। এভারেজ প্রফিটটা আমরা বের করে ফেললাম। এবার বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়গুলো বাদ দেব। যদি অঙ্কতে আমাদের মনে হয় যে প্রফিট থেকে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই বা প্রফিটটা নির্ণয় করতে গিয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করা দরকার, তাহলে আমরা এরকম অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দেব। তারপরে ইন্টারেস্ট অন ডেপ্থ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের হিসাবটা করব, সবশেষে ট্যাক্সেশন বাদ দেব। তো দেখো আমাদের অঙ্কের মধ্যে আয় নির্ণয় করতে গিয়ে এখানে এমন কোনো কথা পাচ্ছি না যে কোনো সমন্বয় করার বাকি আছে। শুধু একটা জিনিস আছে, এটা হচ্ছে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট 1800 ইচ ইয়ার, যেটা যুক্ত আছে। তো আমরা জানি যে ইনভেস্টমেন্টের ইনকামটা এটা বিয়োগ হয়ে যায় আয় থেকে। তো আমরা ঠিক এখন এই কাজটাই করব, এটাকে বাদ দিব, উল্টা কাজটা করব। তো এটা থেকে আমরা বাদ দেব লেস ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। তো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট সমান হচ্ছে কত? 1800। 1800। ওকে, এখানে 1800 পড়বে। তারপর আমরা একটা যোগ করে নেব এটাকে। তো 1800 যোগ করলে এটার কত আসবে? সরি, আমরা বাদ দেব এটা 37,500 থেকে বাদ দেব
1800 টাকা থাকবে 35,700। তাহলে এখানে বসবে 35,700। ওকে, এবার আমাদের আরেকটা কাজ বাকি রইলো, এটা হচ্ছে যে এখান থেকে ট্যাক্সটা বাদ দেওয়া। তো ট্যাক্সটা কি বাদ দেব না দেব না, এটার ব্যাপারে আমাদেরকে প্রশ্নটাতে একটু রিসার্চ করতে হবে। দেখো এই অঙ্কটাতে মানে যে প্রফিটগুলো দেওয়া আছে বা প্রফিটটা যে দেওয়া আছে 2010 সালের 43,350, এখন এটা কি ট্যাক্স এই প্রফিট থেকে কি বাদ দেওয়া হয়েছিল না হয় নাই, এ ব্যাপারে কোনো কিছু উল্লেখ নাই, একদম কোনো কিছু ট্যাক্সের ব্যাপারে কোনো টাচই করে নাই ওরা। তো আমরা এখানে ধরে নিতে পারি যে ট্যাক্স এই কোম্পানি ধরে নিছে, মানে এই ব্যালেন্স শিট করার ক্ষেত্রে ট্যাক্সটাকে আগেই ধরা হয়েছে, মানে আগে ধরে তারপরে এই আয়টা দেওয়া হয়েছে, কিংবা ধরা হয় নাই। তো যদি ধরা নেই যে ধরা হয় নাই, তাহলে এখন আমরা ট্যাক্স ধরবো। আর যদি ধরা নেই যে ট্যাক্সটা ধরা হয়ে গেছে, তাহলে এখন আর ধরতে হবে না। তো দ্যাট সিম্পল। এখন আমরা যদি মনে করি, আমাদের মনে করার উপরে ডিপেন্ডেন্ট। তো আমরা ভেজাল মনে করে লাভ কি, আমরা মনে করলাম যে ট্যাক্সটা ধরা হয়ে গেছে, তাহলে তো আর কোনো কিছু হলো না। তবে আমরা নোটের মধ্যে অঙ্কের শেষে যে টিকাটা দেবো সেখানে কিন্তু এটা উল্লেখ করতে হবে যে আমরা কি ট্যাক্সটাকে কি মনে করছি যে এটা ট্যাক্সটা কি ধরা হয়েছে না ধরা হয়েছে। তা আমরা লিখে দেবো যে অ্যাজিউম দ্যাট দ্য ট্যাক্স হ্যাজ বিন ডিডাক্টেড বিফোর ক্যালকুলেটিং কি যে ক্যালকুলেটিং নেট প্রফিট। ওকে, আর এখানে নেট প্রফিট যেহেতু বলা হয়েছে, আরেকটা ব্যাপার দেখো, দ্য নেট প্রফিট বলতে কিন্তু বোঝায় যে প্রফিট থেকে সব কিছু বাদ দেওয়ার পরে, যত কিছু দরকার ছিল সব বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই কিন্তু নেট প্রফিট। তো আমরা এখানে ইচ্ছে করলে দিতে পারি যে এটা থেকে 50% ট্যাক্স বাদ দিতে পারি, 40 থেকে 50%, বাট এটা আমরা করব না, কারণ ভেজাল করে লাভ নাই। তো দেখো, তো আমরা এই অ্যামাউন্টটাকেই ধরে নিতে পারি। ও হ্যাঁ, এখান থেকে আমরা এখন কি বাদ দিতাম, ট্যাক্সটা বাদ দিলে যেটা থাকতো সেটাই হয়তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তো আপাতত আমরা যেহেতু ট্যাক্সটা বাদ দিচ্ছি না, তো সেক্ষেত্রে এটাই আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট হিসাবে ধরে নেব। তো এটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। ওকে, তাহলে আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা হয়ে গেল 35,700 টাকা। তো স্টেপ 1 এর কাজ আমাদের কমপ্লিট। এটাকে একটু কালার করে দিই তোমাদের চোখে লাগার জন্য। এবার আমরা কাজ করব স্টেপ 2 এর। স্টেপ 2, এবারে কি করব, এবারে করব অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের কাজটা। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখন আমরা নির্ণয় করব অ্যাভারেজ পিআই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। দেখো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কিন্তু আমরা প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড বের করব, তারপরে এটা থেকে হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, তারপরে সমন্বয়গুলো বাদ দিলে আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা পাবো। তো আমরা আগে ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব, তারপরে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব। তো সেটা করতে মানে একটা স্টেপ বেড়ে যায়, তো আমরা একটা ঘর করে এই একটা ঘরের মধ্যেই দুটোটা করে ফেলবো, তাহলে একটু ইজি হবে। তো এটা করার জন্য একটা ঘর করে নেওয়াটাই আমার কাছে বেটার বলে মনে হয়। আমি একটা ঘর করে নিচ্ছি। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে বের করতে হবে যে আমাদের মার্কেট ভ্যালু অফ অ্যাসেটটা কত। হ্যাঁ, মার্কেট ভ্যালু অফ অ্যাসেট। প্রথম কাজ হচ্ছে মার্কেট ভ্যালু অফ অ্যাসেটসটা আমরা এখন বের করব। লাইন স্পেসিংটা এটাতে সবসময় বেশি থাকে, যেটা খুবই বিরক্তিকর, অন্তত আমার কাছে বিরক্ত লাগে এটা।
এত বেশি থাকাটা। আচ্ছা যাই হোক, এটা অন্য ব্যাপার, এটা অঙ্কের অংশ না। মার্কেট ভ্যালু অফ অ্যাসেটটা আমরা এখন নির্ণয় করব। তো মার্কেট ভ্যালু অফ অ্যাসেটটা নির্ণয় করতে গেলে আমাদের অ্যাসেটগুলো দেখতে হবে কি আছে। দেখো প্রশ্নটাতে যাই। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, মেশিনারি আছে, ইনভেস্টমেন্ট আছে, স্টক, ক্যাশ এট ব্যাংক ইত্যাদি ইত্যাদি আছে। এখন এনে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এখানে যে অ্যামাউন্টগুলা বা সম্পদের ইগুলা দেওয়া হয়েছে, এগুলা থেকে কি অবচয় ধরা হয়েছে? না, অবচয় ধরা হয় নাই। তো এখানে এই অঙ্কটাতে দেখে মনে হয় বা কোনোভাবে কি ধরা সম্ভব যে অবচয় কি ধরছে না না ধরছে? ধরা সম্ভব না, বোঝা যাচ্ছে না। আমরা ধরতে পারি যে ধরে ধরে নিছে, আবার ধরতে পারি যে ধরে নেয় নাই। তো আমরা যদি মনে করি যে ধরে নেয় নাই, তাহলে তো আমাদেরকে ধরতে হবে, আর যদি মনে করি ধরে নিছে, তাহলে আমাদেরকে আর ধরতে হচ্ছে না। তো আমরা ভেজালে যাওয়ার তো কোনো দরকারই নাই, আমরা ধরে নিলাম যে এরা এই অ্যাসেটের উপরে অবচয় ধরে ফেলছে। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 36,000, মেশিনারি 54,000। তো আমরা এখানে লিখে ফেলি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাকা হচ্ছে কত? টাকাটা ছিল 36,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 36,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর পরে ছিল মেশিনারি। মেশিনারির টাকাটা কত ছিল? মেশিনারির টাকাটা সম্ভবত ছিল 54,000, না? 54,000। ওকে, 54,000। মেশিনারির পরে হচ্ছে অ্যাসেট, ইনভেস্টমেন্ট, মেশিনারি, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, স্টক, ক্যাশ এট ব্যাংক, এই সবগুলাই কিন্তু অ্যাসেট। তো আমি সবগুলাই আমার অঙ্কের মধ্যে বসাই ফেলবো। ওকে, আমি কপি করে নিয়ে আসছি, কারণ বারবার উল্টায় দেখাটা তো সম্ভব হচ্ছে না। বই থাকলে তো চোখটা নিলেই হইতো, বাট এখন তো পাতাটা বের করতে হয়, এই কারণে কপি করে নিয়ে আসলাম। ওকে, তো এ হচ্ছে আমাদের অ্যাসেটগুলা। তো এই অ্যাসেটগুলা এখন এদিকে টাকাটা লিখবো, মেশিনারি 54,000, তারপরে ইনভেস্টমেন্ট সম্ভবত ছিল 30,000, নাকি আরেকবার দেখে নিই। কত ছিল? 30,000, 65,000 এবং 19,200। নিয়ে নেই, সবগুলো নিয়ে নেই, বারবার লেখার চাইতে একবার নিয়ে নিলাম। তাহলে এ হচ্ছে আমাদের অ্যাসেট, নাকি? এগুলো হচ্ছে আমাদের অ্যাসেটগুলা। ওকে, এবার একটা জিনিস দেখো, দিকে কি ফাঁকা আছে? ওকে, আমরা অ্যাসেটগুলো লিখে ফেললাম, এবার অ্যাসেটগুলো যোগ করব। তোমাদের মনে আছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মানে টোটাল মার্কেট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমাদের আসবে ক্যাপিটাল এমপ্লয়েডটা, তারপর সেটা থেকে একটু অ্যাডজাস্টমেন্ট এগুলো যোগ বিয়োগ করলে এভারেজ ক্যাপিটাল পেয়ে যাব। তো এখন আমাদের কাজ হচ্ছে এটা যোগ করা। তো এটা যোগ করার জন্য আমরা একটা রেখা টেনে নিতে পারি এখানে। তাহলে যোগ করছি এখন 36,000 যোগ 54,000 যোগ 30,000, 30,000 টাকাটা কিসের? ইনভেস্টমেন্টের। ও ও একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা দেখো, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গেলে মার্কেট ভ্যালু অফ অ্যাসেট থেকে আমাদের কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে হবে, এটা ঠিক আছে। বাট ইনভেস্টমেন্ট যে টাকাটা, এটা তো একটা আইডল ফান্ড। এই আইডল ফান্ডের টাকাটা কিন্তু বাদ যায়, এটা হিসাবভুক্ত হয় না। এই কারণে আমরা ইনভেস্টমেন্টের এই টাকাটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে এটা আমরা অ্যাসেট হিসাবে নির্ণয় করব না।
মানে অ্যাসেট হিসাবে এটাকে ধরবো না, কারণ এটা আইডল ফান্ড। ঠিক আছে, তো আর বাকিগুলো সব ঠিক আছে। তাহলে আবারও বলছি, ইনভেস্টমেন্টটা এখানে আমরা যখন মার্কেট ভ্যালু অফ অ্যাসেট নির্ণয় করব, এটাতে গুডউইলের ক্ষেত্রে মানে মার্কেট ভ্যালু অফ অ্যাসেটটা যখন নির্ণয় করব, তো এখানে ইনভেস্টমেন্টটা আসবে না, কারণ এটা একটা আইডল ফান্ড। তো যেটা ছিল 36,000 যোগ 54,000 যোগ 26,500 যোগ সব কাটতে হবে প্রথম থেকে। ওকে, আবার প্রথম থেকে 36,000 যোগ 54,000 যোগ 26,500 যোগ 75,990 যোগ 19,200 সমান কত হলো? 2,11,690 টাকা। হিসেবটা কি ভুল হলো? দেখো তো, একটা মনে হয় কোথাও ভুল হয়ে গেছে। $26,850। আমি মনে হয় প্রশ্নটা উঠাইতে একটু ভুল করে ফেলছি। ওকে, চলো এবারে অ্যামাউন্টগুলা যোগ করে ফেলি। 36,000 যোগ 54,000 যোগ 26,500 যোগ 75,990 যোগ 19,200 সমান কত হলো? 2,11,690। তো আমরা এখন এদিকে লিখে ফেলি 2,11,690, 2,11,690। ওকে, আমরা এখন টোটাল অ্যাসেটটা বের করলাম। এবার অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি গুলো বাদ দেব। তো এবার কাজ হচ্ছে লেস কারেন্ট লায়াবিলিটি। এটা হচ্ছে টোটাল টাকার ঘরটা, এটা হবে টোটাল। হ্যাঁ, টোটাল হচ্ছে 2,11,690। এবার আমরা কারেন্ট লায়াবিলিটি বাদ দেব। তো কারেন্ট লায়াবিলিটি দেখি অঙ্কে কি আছে। ক্যাপিটাল, ফিক্সড লায়াবিলিটি, জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি, এটা কারেন্ট লায়াবিলিটির আওতায় পড়ে না, শুধু আমাদের আছে অ্যাকাউন্ট পেয়েবল, এটা কারেন্ট লায়াবিলিটি। তো আমরা এখন অ্যাকাউন্ট পেয়েবলটাকে ওইখান থেকে বাদ দিয়ে দেব। ওকে, এখানে এসএসসি অ্যাকাউন্ট পেয়েবল। $38,040 ছিল, আবার দেখে নিচ্ছি। কারেন্ট লায়াবিলিটি ছিল 38,040 টাকা। ওকে, এটা বাদ দেব এখন। বাদ দিলে আমাদের কাছে যেটা থাকবে এটাই হবে আমাদের ক্যালকুলেটর মাইনাস 38,040 টাকা সমান হলো 1,73,650। 1,73,650 টাকা। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল
PLOYED, ক্যাপিটাল এমপ্লয়েড। এটা তো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা এখন পেয়ে গেলাম। এবার ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমরা কিছু সমন্বয় যোগ বিয়োগ করলে আমরা আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে লেস করব হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, লেস half of adjusted current year, কারেন্ট ইয়ার প্রফিট কোনটা করব, হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে আগে তো কারেন্ট ইয়ার প্রফিটটা লিখতে হবে, তারপরে আমরা অ্যাডজাস্ট করব, তারপরে আসবে আমাদের অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিটটা। তো আমরা প্রথমে লিখব কারেন্ট ইয়ার প্রফিট। তো কারেন্ট ইয়ার প্রফিট কত টাকা, কারেন্ট ইয়ার প্রফিটটা দেখা যাক কত আছে। আমরা প্রথমেই তো এটা মনে হয় 43,350 টাকা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। প্রশ্নে তারপরে দেখে নিচ্ছি 43,350 টাকা কারেন্ট ইয়ার প্রফিটটা। ওকে, কারেন্ট ইয়ার প্রফিট তাহলে 43,350 না 25 ছিল, 350। ওকে, 43,350। এটা থেকে আমরা অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট মানে সমন্বয়গুলা করব। তো সমন্বয় এখানে কি ছিল, শুধু একটাই সমন্বয় ছিল এখানে, এটা হচ্ছে যে এটা থেকে আমরা বাদ দেব এই আয়টা থেকে। এই আয়টার মধ্যে একটা আইডল ফান্ডের আয় আছে, মানে ইনভেস্টমেন্টের আয় আছে, এই 1800 টাকা। এই 1800 টাকা আমরা বাদ দেব। তাহলে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট বা ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট যেটাই বলি আমরা, এটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এটা এই টাকাটা কত, 1800 বাদ দেওয়ার পরে আমাদের থাকবে কত, যে টাকাটা থাকবে এটা থাকবে টাকাটা হচ্ছে 43,350। 43,350 মাইনাস 1800 সমান কত হলো, 41,550। ওকে, 41,550 টাকা এটা আমরা পাইলাম। এবার আমরা কি করব, এটা হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট না, তাহলে এখন এটাকে যদি হাফ করে ফেলি তাহলে হাফ করলে কত হবে, এটা হাফ করলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 41,550 এটাকে ভাগ দেব 2 দিয়ে, ভাগ 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে ভাগ করলাম 2 দিয়ে, কত হলো 20,775। তাহলে এই এখানে আমরা লিখে ফেলবো 20,775, ঠিক এই টাকাটার সোজা। ওকে, টাকাটা তাহলে কত ছিল, 20,775, 20,775 টাকা। $41,550 না, কোথাও ভুল হলো,
41,850 ভাগ 2, 20,775। ওকে, 20,775 আমাদের হয়ে গেল। এবার আমাদের কাজ প্রায় শেষ, একটা আন্ডারলাইন। এবার আমরা কি করছিলাম দেখো, এটা ছিল ক্যাপিটাল এমপ্লয়েড। হ্যাঁ, এটা ক্যাপিটাল এমপ্লয়েড ছিল, এটা ক্যাপিটাল এমপ্লয়েডের টাকাটা, এই টাকাটা। তো ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমরা লেস করব হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। তো অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 41,550, আর এটাকে হাফ করলে মানে 2 দিয়ে ভাগ করলে আসে 20,775। তো এবার আমরা ওইটা থেকে এটা বাদ দেব, 1,73,650, 1,73,650 বিয়োগ 20,775 থাকলো কত? 1,52,875। 1,52,875 এই টাকাটা থেকে গেল। ওকে, তো এই যে টাকাটা থাকলো বাদ দেওয়ার পরে, এই টাকাটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো এখানে কি হবে? সো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে এই টাকাটা। ওকে, তো আমরা এবার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করে ফেললাম। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে কি করব? আমরা নরমাল প্রফিটটা বের করব। তো দেখো, আমাদের মূল কাজ কিন্তু ছিল যে মূল কাজটা কি ছিল আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিটটা বাদ দিলে আমরা সুপার প্রফিট পাবো। আর এই সুপার প্রফিটকে পারচেসিয়ার দ্বারা গুণ করলে আমরা কি পাবো? গুডউইলটা পেয়ে যাব। তো এই কারণে তো আমরা মেইনটেনেবল প্রফিট নির্ণয় করলাম, তারপর নির্ণয় করলাম অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করছি কি কারণে? কারণ আমাদের নরমাল প্রফিটটা বের করতে হবে। তো নরমাল প্রফিট বের করতে গেলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে নরমাল রেট অফ রিটার্ন দিয়ে গুণ করে। তো নরমাল রেট অফ রিটার্ন কত? এটা অঙ্কের মধ্যে বলাই আছে। দেখো, প্রশ্নে বলা ছিল যে এটা 10% যে বলে দিছে, তো এটা তো অঙ্কে দেওয়াই আছে। আর এখন প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা তো নাই, এই কারণে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করলাম। তো এখন আমরা নরমাল প্রফিটটা নির্ণয় করব। তো দেখো, খুবই ইজি এখন বাকি কাজগুলা। তাহলে নরমাল, এটা হচ্ছে স্টেপ 2, এটা এখন স্টেপ 3। হ্যাঁ, স্টেপ 3। স্টেপ 3 নরমাল প্রফিট সমান, নরমাল প্রফিট সমান কি হবে? নরমাল প্রফিট সমান হবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন। কোন চিহ্নটা লাগবে? ইনটু নরমাল রেট অফ রিটার্ন, যেটাকে আমরা NRR দ্বারা বলতে পারি বা লিখেই ফেলি, নরমাল রেট অফ রিটার্ন। ওকে, হয়ে গেল। তাহলে এখানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা হচ্ছে কত? 1,52,875, 1,52,875 গুণ নরমাল রেট অফ রিটার্ন ছিল 10%।
তো যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কি আসবে, 1,52,875 ইন্টু 10%। 10% কিভাবে আসবে, ইন্টু 10 ভাগ 100। তাহলে 10% আসতেছে 15,287 টাকা। 15,287 টাকা। ওকে, 15,287 টাকা। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রফিট। তো এবার আমরা স্টেপ 4 আমাদের নর্মাল প্রফিটও চলে আসলো, এভারেজ মেইনটেনেবল প্রফিটও চলে আসলো। এবার আমরা সুপার প্রফিট নির্ণয় করব। সুপার প্রফিট, তো সুপার প্রফিট সমান হচ্ছে VERAG এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ওকে, তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিটটা কত ছিল? এভারেজ মেইনটেনেবল প্রফিটটা ছিল 35,700। ওকে, তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট 35,700। এটা থেকে নর্মাল প্রফিটটা বাদ দেব। নর্মাল প্রফিট হচ্ছে কত, 15,287। তাহলে 15,287। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের কত থাকবে? এটাকে যেহেতু 5 আসছে, 0.5, এটাকে 88 ধরতে পারি, এক বাড়ায় ধরি। তাহলে 35,700 বিয়োগ 15,288 কত হলো? 20,412। 20,412। এই তো চলে আসলো আমাদের সুপার প্রফিট। এবার আমরা গুডউইলটা নির্ণয় করব। তো দেখো, স্টেপ 5 গুডউইল, যেটার জন্য এত ঝামেলা, এত কিছু করলাম। স্টেপ 5 গুডউইল। গুডউইল সমানটা হচ্ছে সুপার প্রফিট ইন্টু পারচেস। তো কি হচ্ছে তাহলে? সুপার প্রফিটটা হচ্ছে 20,412 20,412। এটাকে গুণ দেব এখন, গুণ দেব পারচেস ইয়ার অঙ্কের মধ্যে বলছিল কত মনে আছে? এই যে 2 ইয়ার পারচেস, 2 বছরের কথা বলছিল। তো এখানে আমরা 2 দিয়ে গুণ করব। তো করলে কত হবে? ইন্টু 2 সমান কত হবে? 40,824 টাকা। তাহলে 40,824 টাকা। এই তো হয়ে গেল আমাদের গুডউইলটা। তো দেখো, আবার অঙ্কটা সামারি করছি। তো চলো অঙ্কটা আমরা আবার প্রথম থেকে সামারি করি। দেখো, এতক্ষণ করতে হয়তো অনেক সময় লাগছে, আমি বুঝাইছি, যার কারণে যথেষ্ট সময় নিচ্ছে। তো অঙ্কটা কিন্তু অতটা কঠিন না। আবার প্রথম থেকে দেখো, আমাদেরকে এই প্রশ্নটা দেয়া আছে, বলছে যে আমাদেরকে গুডউইল নির্ণয় করতে হবে। সুপার প্রফিট মেথডের কথা বলা আছে, যেহেতু 2 ইয়ার পারচেসের কথা বলছে। তো
সুপার প্রফিটটা নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে সুপার প্রফিট মেথডে যদি আমরা গুডউইলটা নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে তো সুপার প্রফিটটা জানতে হবে কত। তো সুপার প্রফিটটা সমান হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তো এই কারণে আমাদেরকে প্রথমে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা নির্ণয় করতে হয়েছে। তো আমরা এখানে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা নির্ণয় করলাম। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা আসে অ্যাভারেজ প্রফিট থেকে অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দেওয়ার পরে। তো অ্যাডজাস্টমেন্ট বাদ দিতে হবে, ট্যাক্স বাদ দিতে হবে। তো আমরা অ্যাভারেজ প্রফিটটা এখানে লিখলাম, এবার আমরা বাদ দেব অ্যাডজাস্টমেন্টগুলো। তো অ্যাডজাস্টমেন্ট এখানে কি ছিল, যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট একটা আয়ের মধ্যে একটা লাভ যুক্ত ছিল 1800 টাকা, যেটা আমরা বাদ দিই নাই, মানে যেটা যুক্ত ছিল আইডল ফান্ড হিসাবে। তো এই কারণে এটাকে এখন আমরা বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে আমাদের কাছে যে টাকাটা আসলো এটা হচ্ছে 35,700। তো এখান থেকে আমরা ট্যাক্সটা বাদ দিতে পারতাম। তো যেহেতু অঙ্কের মধ্যে আমরা এরকম কোনো কিছু দেখছি না যে বাদ দিছে না দেয় নাই, পূর্বে ট্যাক্সটা ধরা হয়েছে না না ধরা হয়েছে এরকম বলে নাই, তার উপরে আমরা ভেজালটাকে পরিহার করার জন্য তার উপরে এখানে বলছে নেট প্রফিট, যার মানে হচ্ছে যে সকল কিছু বাদ দেওয়ার পরেই এটা আসছে। তো এই কারণে আমরা ধরে নিলাম যে ট্যাক্সটাও তারা বাদ দিয়ে ফেলছে। তো এই কারণে আমরা এখানে ট্যাক্সটা বাদ দিলাম না। তো আমরা চাইলে ট্যাক্সটাও বাদ দিতে পারি এখান থেকে, ইচ্ছা আমাদের। তো ট্যাক্সটা আমরা বাদ দিলাম না, মনে করে নিলাম যে ট্যাক্সটা ওরা বাদ দিয়ে ফেলছে পূর্বেই। তো এই কারণে আমরা এখান থেকে ট্যাক্সটা বাদ দিলাম না, না দেওয়ার কারণে যেটা আসলো এটাই হয়ে গেল আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করার পরে আমাদের কাছে যেটা দাঁড়ায় এটা হচ্ছে আমরা নর্মাল প্রফিটটা বের করতে হবে। তো নর্মাল প্রফিটটা বের করতে গেলে নর্মাল প্রফিটের যে সূত্রটা এটা হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। তো নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কে দেয়া না থাকলে আমরা 10 থেকে 15% যে কোনো একটা ধরতে পারি। তো নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কের মধ্যে 10% দেওয়া আছে, না থাকলেও আমরা একটা ধরে করতে পারতাম বা বের করে নিতাম। তো অঙ্কের মধ্যে যেহেতু দেয়া আছে এটা তো হইলই, কিন্তু অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা অঙ্কের মধ্যে দেওয়া নাই, তাহলে আমাদেরকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে নির্ণয় করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ অ্যাডজাস্টেড অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটা থেকে আবার ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাই হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো এখন দেখো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে বের করতে হতো, তো আমি একসাথে করে ফেলছি। আগে আমি একই ঘরের মধ্যে ক্যাপিটাল এমপ্লয়েডটা আসে কারেন্ট মার্কেট ভ্যালু অফ অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিগুলো বাদ দিলে, তো দেওয়ার পরে ক্যাপিটাল এমপ্লয়েডটা চলে আসে। তো ক্যাপিটাল এমপ্লয়েড থেকে বাকি অ্যাডজাস্টমেন্ট যা আছে করার পরে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আসে। তো আমি একই ঘরে এই দুটো করে ফেলছি। এখন এখানে আরেকটা ব্যাপার প্রশ্ন থেকে যায় যে আমরা তো যে সূত্রটা দেখলাম সূত্রের মধ্যে এখানে যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এই অংশটা করতে গেলে আমরা কি করব, হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিটটা বাদ দেব, তারপরে অ্যাডজাস্টমেন্ট থাকলে ওইগুলো বাদ দেব, তারপরে ট্যাক্সেশন বাদ দেব। তো ট্যাক্সেশন বাদ দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু এই অঙ্কের মধ্যে ট্যাক্সেশনটা বাদ দিই নাই। এখন প্রশ্ন জাগতে পারে কেন, এই উত্তরটা একটু আগেই দিয়ে আসছে, এখানে ট্যাক্সেশনটা বাদ দিলাম না। কেন দিলাম না, কারণ আমরা ধরে নিচ্ছি যে ট্যাক্সেশনটা ধরা হয়ে গেছে। তো এখানেও আমরা ধরে নিলাম কি ট্যাক্সেশনটা আগেই ধরা হয়ে গেছে, এই কারণে এখান থেকে ট্যাক্সেশনটা আমরা আর বাদ দিলাম না। না দিয়ে যেটা আসলো এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তারপর অংশটা খুবই সোজা, এটা হচ্ছে যে তারপর আমরা নর্মাল প্রফিটটা পেয়ে যাব, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেছি, এটাকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করে আমরা নর্মাল প্রফিটটা পেয়ে গেলাম। তারপরে সবার শুরুতেই তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা নির্ণয় করছিলাম। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিটটা এখন বাদ দিলাম, দেওয়ার পরে আমাদের সুপার প্রফিট চলে আসলো। তো সুপার প্রফিটের সাথে পারচেজ ইয়ার অঙ্কে 2 বলা আছে, তো এই 2 দিয়ে গুণ করলাম, আমরা গুডউইলটা পেয়ে গেলাম। তো এখানে আমাদের একটা টিকা লিখতে হবে। টিকা বলতে আমরা কিছু জিনিস ধরে নিছি মনে মনে, যে কি ধরছি, অ্যাসাম্পশনস আমরা ধরছি। অ্যাসাম্পশন 1 নম্বরে ছিল, 1 নম্বরে কি ছিল, 1 নম্বরে ছিল যে আমরা প্রফিটগুলোকে ধরে নিছি যে ট্যাক্স ধরা হয়ে গেছে পূর্বে। তাহলে প্রফিটস কি হবে কথাটা, প্রফিটস আর assumed as before tax, মানে প্রফিটগুলো হচ্ছে বিফোর ট্যাক্স, না বিফোর না, সরি, এটা আফটার ট্যাক্স হবে, as after tax,
মানে ট্যাক্স পরবর্তী, ঠিক আছে। এটা তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে আমরা ইনভেস্টমেন্টটাকে একটা আইডল ফান্ড হিসেবে বিবেচনা করে সম্পদে দেখাই নাই, তাইলে লিখে দিই এটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইজ ক্রিয়েটেড, ট্রিট করলাম এটাকে, ধরে নিলাম যে অ্যাজ আইডল ফান্ড, আইডল ইনভেস্টমেন্ট, অলস বিনিয়োগ। ওকে, এই দুইটা অ্যাসাম্পশন আর ধরে নিলাম। আর কোনো কিছু আছে? না, আর কোনো কিছু নাই। এই তো আমাদের অঙ্ক। দেখো খুব বিশাল মনে হচ্ছে না? আমি তো ফ্রন্টও অনেক বড় দিয়ে করছি, আসলে এত বড় দিয়ে করা লাগে না। জাস্ট দেখো এক নজরে অঙ্কটার দিকে চোখ খুললাম, ছোট করে দিলাম। এই তো অঙ্কটা, খুব বেশি বড় না। জাস্ট এই ঘাপলা শুধু এখানে যে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করতে হবে, তারপরে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করতে হবে, এই এটুকুই। তারপরে আর কোনো ঝামেলা নেই। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করতে গিয়েও কোনো ঝামেলা নেই, ক্যাপিটাল এমপ্লয়েড জাস্ট সম্পদ থেকে বাদ দিতে হবে। এই কয়েকটা অঙ্ক করলে দেখবা যে একদমই ইজি হয়ে যাবে, এত একটা কঠিন মনে হবে না। তো আজকের এই ক্লাসটা এখন পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো যাতে আমিও সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফিজ।